নমস্কার বন্ধুরা, কিছুদিন আগের কথা একটা স্টাডি রিপোর্ট দেখে আমি জাস্ট চমকে উঠেছিলাম। একই সাথে খুব অবাকও হলাম। স্টাডি রিপোর্টটা হলো আমাদের দেশে মাত্র 20% মানুষের হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম রয়েছে। যদি আপনারা রিপোর্টটা দেখতে চান, আমি লিঙ্কটা প্রোভাইড করলাম, এখানে দেখতে পারেন। এই রিপোর্টটা দেখে আমি ডাক্তার হিসেবে ভাবছিলাম মাত্র 27% মানুষের হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম আছে। মানে তো এই দাঁড়ায় যে আর বাকি 73% মানুষের কোনো হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ কভারেজই নেই। ভাবলে অবাক হতে হয়। 21 বছরের ডাক্তারি করার অভিজ্ঞতায় আমি দেখেছি বেশিরভাগ মানুষেরই একটা মাইন্ডসেট হলো যে ও যখন যা হবে দেখা যাবে, যখন বিপদ হবে তখন দেখে নেব, এইরকম একটা গোছের ব্যাপার। অ্যাওয়ারনেসের অভাবে কিন্তু এটার মূল কারণ। অনেকে আবার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বাস্থ্য বীমার মুখাপেক্ষী হয়ে বিশ্বাস করেন যে এগুলোতেই হয়ে যাবে, কিন্তু কার্যক্ষেত্রে এগুলো কতটা কার্যকরী তা ভুক্তভোগী মাত্রই বলতে পারবেন। অনেকেই আছেন যারা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামকে প্রোটেকশন হিসেবে দেখেন না, দেখেন খরচ হিসাবে। কারণ হেলথ ইন্স্যুরেন্সে বছর পর বছর প্রিমিয়াম দিয়ে যাচ্ছে, না দিলে সেই ইন্স্যুরেন্স ল্যাপস হয়ে যাচ্ছে। অন্যান্য ইন্স্যুরেন্সের মতো পরে পেনাল্টি দিয়েও আর চালানো সম্ভব হয় না। তাই অনেকে প্রিমিয়াম না দিয়ে ভাবেন খরচ তো বাঁচালাম, অথচ ওই যে পয়সাটাকে বাঁচালেন ভাবছেন তার বেশিরভাগটাই বিভিন্ন সময় ব্যয় হয়ে যাচ্ছে আপনার লাইফস্টাইল এক্সপেন্ডিচারে। এবার যখন নিজের বা ফ্যামিলির কারো কোনো হেলথজনিত সমস্যা হচ্ছে, তখন যেটুকু ওয়েলথ তিলে তিলে জমিয়েছিলেন তার সবটাই কিন্তু মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। যেটুকু সম্পত্তি আপনি জমিয়েছিলেন, আমরা দেখেছি অনেককে এই অবস্থায় হাই ইন্টারেস্টে লোন করে এনে হসপিটালের বিল চুকাচ্ছে, নিজেদের অর্নামেন্ট বিক্রি করছে, মর্টগেজ রাখছে, এফডির ফিক্সড ডিপোজিটের প্রি ম্যাচিওর ব্রেকআপ করছে। তাদের অনেকেই কিন্তু এগুলো রেখেছিলেন কোনো না কোনো কাজের জন্য এবং দীর্ঘদিন ধরে তিলে তিলে এগুলো সঞ্চয় করেছিলেন। মুহূর্তের মধ্যে কিন্তু এই সঞ্চয় নিঃশেষ হয়ে যাবে। এও দেখেছি আমরা যে প্রপার মেডিক্লেম না থাকার জন্য অনেকে কোনো ভালো জায়গায় তার প্রিয়জনকে চিকিৎসা করাতে পারছেন না, কারণ ভালো জায়গায় চিকিৎসা করাতে গেলে সে কিন্তু ব্যয়বহুল, অনেক টাকা লাগবে। এই টেনশনে আবার অনেকে অসুস্থ হয়ে যান। এবং আজ এই পর্বে এই সমস্ত দ্বন্দ্বসা কাটাতে আজ আপনাদের বলবো, 1, হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেন আপনাদের থাকা দরকার। 2, কিভাবে নিজের জন্য উপযুক্ত সবচেয়ে ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি বাছবেন। 3, হেলথ ইন্স্যুরেন্স পলিসির ওয়েটিং পিরিয়ড কি। 4, হেলথ ইন্স্যুরেন্স পলিসির বিভিন্ন ধরনের ক্যাপিং ক্লজ কি। 5, ইন্ডিভিজুয়াল না ফ্লোটার, কোন প্রকার হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনার জন্য সবচেয়ে উপকার। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, এই পর্বে আপনাদের হোস্ট, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার বলি, অনেকেই টাকা পয়সা আলাদা করে জমিয়ে রেখে ভাবেন যে সেটা হেলথ ইন্স্যুরেন্সের বিকল্প। না বন্ধুরা, এটা কখনোই হেলথ ইন্স্যুরেন্সের বিকল্প না। ধরা যাক কেউ 5 লাখ টাকা আলাদা করে একটা রেখেছে ইমার্জেন্সি ফান্ডের জন্য, কিন্তু বর্তমানে চিকিৎসা যা ব্যয়বহুল, সামান্য যদি আপনার ভাইরাল ফিভার, সামান্য যদি ডায়রিয়া ডিসেন্ট্রি হয়, 7 দিন হসপিটালাইজেশন আপনার 50,000 টাকা বেরিয়ে যাবে। এবার ফ্যামিলিতে ধরুন কারো কিছু বড় সড়ো হলো, 3 লাখ টাকা ওই ফান্ড থেকে আপনি খরচা করে ফেললেন, বাকি এবার রইল 2 লাখ টাকা। তাহলে বাকি ফ্যামিলি মেম্বারদের যদি আবার কিছু গোলমাল হয়, তখন কি অবস্থা হবে? এবং ওই 5 লাখ টাকা আপনার আবার পূরণ করতে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে মাত্র 10 থেকে 15,000 টাকা প্রিমিয়াম দিয়ে অনেক বেশি টাকার অঙ্কের বিমা করিয়ে কিন্তু অনেক ভালো থাকা যায়। শুধু এই সুবিধা ছাড়াও হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্য যে প্রিমিয়ামটা দিচ্ছেন তার জন্য আপনি ট্যাক্সও ছাড় পাবেন। আমরা অনেককে দেখেছি গাড়ির ইন্স্যুরেন্স করেছে, বাড়ির ইন্স্যুরেন্স করেছে, সবই আছে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেই, বা থাকলেও তার প্রপার কভারেজ নেই। অনেকে আবার সারা বছর রেস্টুরেন্টে বন্ধু বান্ধব মিলে যা এক্সপেন্ডিচার করেন, দেখা যায় তা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের থেকে অনেক বেশি। নিচে আমি কিছু পয়েন্ট দিলাম যেগুলোর জন্য আবার বলছি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অতি অবশ্যই প্রয়োজন। এবার একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসির হসপিটালের জন্য খরচ যে কম্প্রিহেনসিভ কভারেজ দেয়, এখানে কয়েকটা জাস্ট তুলে ধরলাম আমি ব্যাপারগুলো। 1, হেলথ ইন্স্যুরেন্স কি করে? কোনো ইনপেশেন্ট হসপিটালাইজেশন, কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হলো, তার রুম চার্জ, তার আইসিইউ চার্জ, ডক্টরস ফিস, কোনো স্পেশালিস্টের ফিস, কনসালটেশন ফিস, অক্সিজেন ফিস,
ব্লাডের খরচা, সার্জারির খরচা, মেডিসিন বিল সব কিন্তু যে ব্যয় হসপিটাল করে তার সবটাই মেডিক্লেম পলিসি কিন্তু কভার করে, যদি তার মধ্যে কোনো ক্যাপিং কস্ট পরে আসছে, এগুলো ক্যাপিং কস্ট না থাকে। 2, হসপিটালে ভর্তি হওয়ার আগে এবং হসপিটালে ভর্তি হওয়ার পরে প্রি এবং পোস্ট মেডিকেল হসপিটালাইজেশনের যে এক্সপেন্ডিচার, যেমন ডক্টরের সাথে কনসালটেন্সি খরচ, মেডিসিনের খরচ, ডায়াগনস্টিক টেস্টের খরচ, এগুলো যদি থাকে তার খরচ, এই সমস্ত ধরনের খরচ কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কভার করে যাবে। আবার হসপিটাল থেকে আপনি ডিসচার্জ হয়ে বাড়িতে এলেন, ডাক্তারের নির্দেশ মতো মেডিসিন বিল, ফলো আপ, চেক আপ, বিভিন্ন রকম টেস্ট এগুলো যে করছেন, এগুলো কিন্তু সব এখনকার হেলথ ইন্স্যুরেন্সগুলো কভার করে দেয়। পোস্ট হসপিটালাইজেশন, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি প্রি এবং পোস্ট হসপিটালাইজেশনের খরচ কতদিনের জন্য সেটা কভার করে তা কিন্তু সব ওই কোম্পানির পলিসি বন্ডে লেখা থাকবে। এবার কোনো কারণে 3 নম্বর, ধরুন আপনি হসপিটালে ভর্তি হতে পারলেন না, তখন বাড়িতেই হসপিটালের চিকিৎসা আপনি চালাচ্ছেন, তখন এই বাড়িতে চিকিৎসা চালানোর জন্য যে খরচ সেগুলো কিন্তু এই পলিসি কভার করে। যেমন এই হসপিটালে কোনো কারণে ধরুন বেড নেই, ডাক্তারের রেকমেন্ডেশনে তখন বাড়িতে রেখেই পেশেন্টকে চিকিৎসা করানো হচ্ছে, করোনার সময় এগুলো আমরা দেখেছি। বি, পেশেন্ট এতটাই অসুস্থ যে পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না, হসপিটালে মুভ করা বিপজ্জনক, সেক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইসে, স্পেশালিস্টের পরামর্শে বাড়িতেই চিকিৎসাটা চলতে পারে। এই খরচাগুলো কিন্তু ব্যাপক খরচা, আপনি অক্সিজেন দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এই খরচাগুলো কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্স থেকে বের করতে পারেন। অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্সের কেন প্রয়োজন সেগুলো তো আগেই বলেছি, এখানে আরো কিছু তথ্য তুলে ধরছি। নাম্বার 1, এই ক্রমবর্ধমান স্বাস্থ্য খাতে আমাদের ব্যয় বেড়ে চলেছে, হেলথ এক্সপেন্ডিচার ক্রমাগত বাড়ছে। আমাদের দেশে এডুকেশন ইনফ্লেশন যে হিসাবে বাড়ছে, তার থেকে হেলথ এক্সপেন্ডিচার ইনফ্লেশন তার থেকে অনেক বেশি বাড়ছে। সরকারি হিসাবে দেখা যাচ্ছে 2018 থেকে 2020 মধ্যে হেলথ এক্সপেন্ডিচার যেখানে ছিল 7.14%, সেখানে কোভিড এর পর, প্যান্ডেমিকের পর এই ইনফ্লেশন রেটটা অনেকটা বেড়ে গেছে এবং সেটা ধরে নেওয়া যাচ্ছে প্রায় 8%-এর উপরে। তাহলে আজকে 2024-এ যদি কোনো মেডিকেল বিল 5 লাখের হয়, 2030-এ ওই বিলটা দাঁড়াবে 13 লাখ টাকায়। আর আজ যদি কারো বয়স 30 বছর হয়, ওই 3 লাখ টাকার খরচ বেরোয়, 60 বছর বয়সে তার দাঁড়াবে 35 লাখ টাকা। আপনি 35 লাখ টাকা জমাতে পারবেন তো? এবার কি কোয়ালিটি হেলথ কেয়ার, 2 নম্বর হচ্ছে কোয়ালিটি হেলথ কেয়ার। আপনার ফ্যামিলির প্রিয়জনের কোনো খুব অসুস্থ হলো, হসপিটাল হলো, সবাই চাই কি বেস্ট কোয়ালিটি ট্রিটমেন্ট, বেস্ট ডক্টর, বেস্ট অ্যাসিস্ট্যান্ট, বেস্ট পরিষেবা, কিন্তু এগুলো পেতে গেলে তো পয়সা গুনতে হবে, চিপ হসপিটাল তো এগুলো হবে না। তাই একটা প্রপার কভারেজের জন্য আপনার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার। 3 নম্বর হচ্ছে আমাদের কিছু লাইফস্টাইল ডিজিজ এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, জীবনযাত্রার অভ্যাসের পরিবর্তন, খাদ্য অভ্যাসের পরিবর্তন, পরিবেশে পলিউশন, যার ফলে এখন ভারতীয় সোসাইটিতে ক্যান্সার, ডায়াবেটিস, প্রেশার এগুলো যেন একটা ভারত ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। হার্ট ডিজিজ, আর কার হার্ট অ্যাটাক হচ্ছে, কার বুকে স্টেন বসছে, লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হচ্ছে, কার ব্রেন স্ট্রোক হচ্ছে, এগুলো লেগেই রয়েছে। এইগুলো খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, তাই এইগুলো আপনি কখনোই গচ্ছিত সম্পদ থেকে করতে পারবেন না, আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের হেল্প লাগবে। 4 নম্বর ট্যাক্স ডিডাকশন, আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেটা আপনার ইনকাম ট্যাক্সে আপনি 80D সেকশন অনুযায়ী ফ্যামিলি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম থেকে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। তাহলে আপনি 50,000 যদি পলিসিতে দেন, আপনি তো ট্যাক্সে সেটা ছাড় পেয়ে যাচ্ছেন, ট্যাক্স দিতে হচ্ছে না তো ওই পয়সা। এবং সিনিয়র সিটিজেনদের জন্য 50 প্রিমিয়াম দিলে এক্সট্রা আরও 50,000 টাকার মতো ছাড় পেতে পারে। তাহলে কখন এবার হেলথ ইন্স্যুরেন্স ক্রয় করবেন? শারীরিকভাবে সুস্থ থাকা অবস্থায় যত কম বয়সে পারেন নিন, কারণ যত সময় বাড়বে ব্লাড সুগার, প্রেশার, থাইরয়েড, হাইপারটেনশন এগুলো ধরবে শরীরে। অনেক কোম্পানি কিন্তু এগুলো থাকলে তার বিমা করতে চায় না এবং বিমা পলিসির প্রিমিয়ামটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে অনেক কোম্পানি আবার প্রপোজাল রিজেক্টও করে দেয় এবং অনেক কোম্পানি এক্সক্লুশন দিয়ে পলিসি অ্যাকসেপ্ট করে কিন্তু এক্সট্রা প্রিমিয়াম লোড চাপিয়ে দেয়। তাই অল্প বয়স থাকতেই করুন, চাকরিতে ঢুকে 25-30 বছরের মধ্যেই করে নিন, তাহলে অল্প অল্প প্রিমিয়াম দিতে যখন আপনার বয়স বাড়বে, যখন আপনি অসুখে প্রণ হবেন 40-50 বছর, তখন আপনি বিরাট অঙ্কের কভারেজ পাবেন। এবার কি কিছু হেলথ ইন্স্যুরেন্সের কিছু ওয়েটিং পিরিয়ড থাকে, এগুলো আপনারা বিমা করার সময় জারি করান, খুব ভালো করে দেখবেন। এই ওয়েটিং পিরিয়ডগুলোকে কিছু কজে ভাগ করা আছে, টেম্পোরারি এক্সক্লুশন, কিছু পার্মানেন্ট এক্সক্লুশন। এমন কিছু কন্ডিশন আছে যেগুলোর জন্য কখনোই ক্লেম পাওয়া যাবে না, এগুলো হচ্ছে পার্মানেন্ট এক্সক্লুশন। আর কিছু আছে টেম্পোরারি, হ্যাঁ, যেমন ধরুন ছানি, গল ব্লাডার, হ্যাঁ, এগুলোর জন্য এগুলো 3-4 বছর ওয়েটিং পিরিয়ডের পর এগুলো আপনি পাবেন।
এবার কি প্রত্যেক ইন্স্যুরেন্স প্রোডাক্টের কন্ডিশন, রেস্ট্রিকশন, ওয়ার্ডিং এগুলো খুব ভালো করে পড়ে দেবেন। ডাক্তারবাবু কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট নয়, কোনো দালাল নয়, শুধু আপনাদের একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার, এইটা বলে দিতে চাই। এবার হচ্ছে সাম এশিওর। এবার হচ্ছে সাম এশিওর মানে আপনি কত টাকার পলিসি করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে আপনার রুম রেন্ট, ট্রিটমেন্টের লিমিট, বিভিন্ন ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে। এইটা খুব ভালো করে আপনাকে জানতে হবে। কত টাকার একটা বর্তমান চিকিৎসা ব্যবস্থার ধারণা নিয়ে আপনাকে জানতে হবে। মোটামুটি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ কত টাকার করলে আপনি মোটামুটি একটা ভালো হসপিটালে কভারেজ পেতে পারেন। এটা হচ্ছে সাম এশিওর। এবং তা কি কি কভার করবে, যে ডাক্তারের ফিস, রুম রেন্ট, বেড রেন্ট, মেডিসিন বিল, প্যাথোলজি সবকিছু কভার করবে কিনা। এবার 2 নম্বর হচ্ছে ক্যাপিং কস্ট। ক্যাপিং কস্ট হচ্ছে বিভিন্ন পলিসি আছে আপাত দৃষ্টিতে প্রিমিয়াম, হয়তো আবার দেখবেন 4-5টা, ধরুন 20 লাখ টাকার বিভিন্ন কোম্পানির পলিসি, প্রত্যেকের প্রিমিয়াম দেখবেন আলাদা, কিন্তু ওই ক্যাপিং কস্ট থাকে এটা। এই ক্যাপিং কস্টে দেখতে হয় যে রুম রেন্ট, ডক্টর ফিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্যাপিং বা অনেকে আবার লিমিট করে দেয়, এই লিমিটটা আবার রয়ে গেল কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরুন 20 লাখ টাকার একটা পলিসি, 5টা কোম্পানির 5 রকম প্রিমিয়াম, এর মধ্যে কিন্তু ক্যাপিং আছে। কোনো কোম্পানি হয়তো বলছে 20 লাখ টাকা তোমার যা খুশি তুমি তাই করো, ডাক্তারের ফিস যাই হোক, হসপিটালে বেড ভাড়া যাই হোক, সার্জারি ফিস যাই হোক, আমি তোমাকে 20 লাখ টাকা অবধি কোনো কভারেজ থাকবে না, তুমি যা খুশি করতে পারো। অনেকে আবার বলে দিচ্ছে তোমার 20 লাখ টাকার পলিসি, তোমার ক্যাপিং কস্ট অনুযায়ী তুমি 5,000 টাকার বেশি বেডে যেতে পারবে না, তুমি পার ডে ডাক্তারের ফিস যদি 2,000 টাকার বেশি হয় তুমি সেই ডাক্তার দেখাতে পারবে না, গলব্লাডার সার্জারির ক্ষেত্রে 1 লাখ টাকার বেশি আমি তোমাকে দেবো না, চোখের ছানি অপারেশনের ক্ষেত্রে 40,000 টাকার বেশি আমি তোমাকে দেবো না, তখন তার প্রিমিয়ামটা একটু কম হবে। এগুলোকে বলে ক্যাপিং কস্ট। রুম রেন্ট, ওই যে বললাম। তারপরে ধরো আমি তোমাকে আয়ার চার্জ দেবো না, স্পেশাল অ্যাটেন্ডেন্টের চার্জ দেবো না, তুমি যে বেড প্যান ইউজ করবে, তুলো ইউজ করবে, গজ ইউজ করবে, এগুলো আমরা নন মেডিকেল কনজাম্পশন বলে তোমাকে আমরা পয়সা দেবো না, এগুলোকে বলে ক্যাপিং কস্ট। দেখবেন হয়তো 2-1 হাজার টাকা, কারণ হসপিটাল বিল এখন বিশ্বাস করুন খুব এক্সপেন্সিভ। একটা নর্মাল ডাক্তার একবার রাউন্ড দিয়ে যাওয়া মানে 1500 টাকা তার চার্জ। একটা নমিনাল হসপিটালে একটা আইসিইউ বেড মানে মিনিমাম 3000 টাকা তার কস্ট। আইসিইউতে থাকাকালীন প্রতিদিন একটা মিনিমাম প্যাথোলজি, মিনিমাম টেস্ট, বায়োকেমিস্ট্রি এগুলো নিলে 3000 টাকা চার্জ। হসপিটাল থাকাকালীন মেডিসিন চার্জ 4 থেকে 5,000 টাকা, মানে একটা আইসিইউ বেডে থাকা পেশেন্ট মানে 15 থেকে 20,000 টাকা একটা বি গ্রেড হসপিটালের চার্জ। এ গ্রেডে গেলে সেটা 50,000ও চলে যেতে পারে। অতএব আপনার 5 লাখ টাকা 10 দিনে মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে, আপনি হাউতাশ করে মরে যাবেন। যদি এমন একটা কিছু হলো যে অসুখ আপনাকে 10 দিন হসপিটালাইজেশন লাগে, তাহলে আপনি একটা ভালো হসপিটালে যেতে গেলে যে মোটামুটি আইসিইউ বেড চার্জ 50,000 টাকা, আপনাকে 10 লাখ টাকা নিয়ে নামতে হবে ভাই। এই হচ্ছে পরিষ্কার হিসেব। তাই ক্যাপিং কস্ট আছে কিনা দেখবেন। এরপর হচ্ছে কি পলিসি নেবেন, ইন্ডিভিজুয়াল না ফ্লোটার। আমরা সবসময় পেশেন্টদের পরামর্শ দিই ফ্লোটার করুন। একটা 20 লাখ টাকার পলিসি, তাতে 4 জন ঢুকে যান ফ্যামিলি। তাতে সুবিধা কি, কোনো সময় দেখা গেল আপনি কোনো একটা কেউ পরিবারের আক্রান্ত হলো, তার জন্য 5 লাখ টাকা খরচা হলো, কিন্তু তাতে 15 লাখ টাকা আছে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন পরিবারের অন্যরা অসুস্থ হবে তাতে ওই একই পলিসি থেকে 15 লাখ টাকার ব্যাকআপটা তারা পাবে। কিন্তু ইন্ডিভিজুয়াল হলে ধরুন প্রত্যেকের নামে 5 লাখ 5 লাখ 5 লাখ করে নিল, কিন্তু কোনো কারণে তার 5 লাখটা শেষ হয়ে গেল, পরিবারের অন্য একজনের কোনো একটা অসুবিধার সৃষ্টি হলো, তখন তার যদি পর্যাপ্ত না থাকে ফ্লোটার পলিসি, ইন্ডিভিজুয়াল পলিসি, তখন কিন্তু তিনি বিপদে পড়বেন। তাই একটা ফ্লোটার পলিসি যার মধ্যে সবাই নিতে পারেন এবং একটা নমিনাল প্রিমিয়াম দিয়ে কিন্তু ভালো রকম একটা ব্যাকআপ পেতে পারেন। আপাতত আশা করি এই পুরো সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের কেন হেলথ ইন্স্যুরেন্স দরকার, আবার বলছি ডাক্তারবাবু কোনো বীমা কোম্পানির দালাল নয়, আপনাদের সার্বিক স্বাস্থ্য এবং সচ্ছলতা কিন্তু খুব দরকার জীবনে। না হলে আপনি সন্তানের পড়াশোনা, লেখাপড়া, আপনার নিজের স্বাভাবিকভাবে সংসার প্রতিপালন, ভ্রমণ, আপনার শখ আহ্লাদ সব কিন্তু আমরা দেখেছি। ভালো ভালো আর্থিক সচ্ছল পরিবারও দেনার দায়ে ডুবে যেতে, চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে যেতে, শেষে আর না টানতে পেরে হয়তো সরকারি হসপিটাল বেড পাচ্ছে না, তা সত্ত্বেও সেখানে নিয়ে যেতে বাধ্য হতে। অতএব আমি সরকারি পরিষেবা কখনো খারাপ বলছি না, কিন্তু আপনি যে পরিষেবাটা প্রাইভেটে বা একান্ত ভালো জায়গায় আরও পেতে পারেন,
সেটা সরকারি হসপিটালে প্রচুর রুগীর চাপ, ডাক্তারবাবুরা খুব ব্যস্ত, সিস্টার দিদিরাও খুব ব্যস্ত, হয়তো মনস্ফূর্ত আপনার নাও হতে পারে। এইটুকুই বলার। সমস্ত পরিষেবা, সমস্ত হসপিটাল, সমস্ত জায়গার ডাক্তারবাবুরা ভালো, কোথাও খারাপ পরিষেবা নয়, কিন্তু সবারই তো একটা সাধ্যাতীত খাটার ক্ষমতা আছে। যেখানে 50 জন একটা সুসজ্জিত জায়গার মধ্যে রয়েছে আর যেখানে 1000 জন রয়েছে, পরিষেবার তারতম্য হওয়াটা স্বাভাবিক, এটা কারো দোষ ত্রুটি নয়। তাই নিজের প্রিয়জনের কথা ভাবুন, নিজের আর্থিক ফান্ডিং যাতে কোনো কারণেই সম্পূর্ণটা নষ্ট না হয়ে যায়, আপনি যেন বিশৃঙ্খল না হয়ে যান জীবনে, তাই একটি সুনির্দিষ্ট লক্ষ্যে একটি স্বাস্থ্য বীমা থাকা খুবই দরকার। এবং স্বাস্থ্য বীমা করতে গেলে কি কি দেখবেন, ট্যাপিং কস্ট কি, তার বীমা সাম অ্যাসিওরটা কিভাবে বুঝতে হবে, ইন্ডিভিজুয়াল না ফ্লোটার, কোন পলিসিটা ভালো, এই সমস্তটাই পরিসরে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার খুব সাহায্যপূর্ণ হবে। এইরকম ইনফরমেটিভ আর অনেক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।